ওয়েলকাম ব্যাক টু এর ফেভারিট এডুকেশনাল ইউটিউব চ্যানেল পরীক্ষা প্রস্তুতি। তোমরা যারা ডাব্লিউবি বা কেপিবি সার্জেন্ট বা সাব ইন্সপেক্টরের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের ডেসক্রিপটিভ পার্ট ইংলিশ পেপারটা কিভাবে তৈরি করবে, তো আজকে প্রথম ক্লাস শুরু করব ইংলিশ পার্টের উপরে। তার আগে গতকালের যে নৃশংস ঘটনা ঘটে গেছে ভবানী ভবনের সামনে, সেই বিষয়ে কিছুটা আলোকপাত করতে চাই। তোমরা জানো যে লাস্ট ইয়ার কিছু কনস্টেবল যারা সিলেক্টেড হয়েছিল, তার মধ্যে 1,500 মতো ক্যান্ডিডেট যারা জয়েন করতে পেরেছিল, বাকি ক্যান্ডিডেটরা জয়েন করতে পারেনি কেস হওয়ার জন্য। তো তারা তাদের ন্যায্য অধিকার দাবি চাইতে গিয়েছিল, কিন্তু তাদেরকে পিটিয়ে সেখান থেকে তাড়ানো হয় এবং অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। তো এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাই, তীব্র ধিক্কার জানাই। আমাদের সকলকে একজোট হতে হবে, একটা জনমত গঠন করতে হবে সরকারের বিরুদ্ধে বা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে, যে এই রকম জঘন্য হত্যাকাণ্ড তারা করতে পারেন না। তাদের কি অপরাধ ছিল? তারা তাদের নিজের যোগ্যতায়, নিজের মেধায় তারা আজ এই পর্যায়ে একটা পৌঁছেছিল। দেখো, যারা অনেকে হয়তো ভাবছো যে ওরা মার খেয়েছে, আমাদের কি, আমরা করবো, আমরা চুপচাপ থাকবো, কিন্তু তোমাদের সাথেও যে ভবিষ্যতে এমনটা হবে না তার কি গ্যারান্টি দিতে পারে? তো এই জন্য সকলের কাছে অনুরোধ, যে কলকাতা পুলিশে যে ফর্ম ফিল আপ বেরিয়েছে, তো কলকাতা পুলিশের যে ভ্যাকান্সি বেরিয়েছে, আমরা সেই ফর্ম ফিল আপ থেকে আমরা কিছুদিন বিরত থাকার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি, যে অন্তত 1 সপ্তাহ আমরা বিরত থাকি, কারণ 1 মাস টাইম আছে যাতে সরকারের টনক নড়ে। কারণ দেখো, যে আমরা যে হিউজ পরিমাণ যে অ্যাপ্লিকেশন করি, মোটামুটি এই কলকাতা পুলিশের ভ্যাকান্সিতে প্রায় 6 থেকে 7 লাখ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে। তো এখান থেকে কিন্তু একটা হিউজ পরিমাণ কিন্তু ইনকাম কিন্তু সরকারের খাতে যায়। এমনটা তো নয় যে সরকার শুধুমাত্র আমাদেরকে চাকরি দেওয়ার জন্য তারা কিন্তু ভ্যাকান্সি বের করছে, এমনটা নয়। কারণ সরকারের কাজকর্ম, প্রশাসনের কাজকর্ম চালানোর জন্যও কিন্তু এই সমস্ত কনস্টেবল, সাব ইন্সপেক্টর দরকার। তো আমরা কেন, আমরা যেমন একটা টাকা নিচ্ছি বা স্যালারি নিচ্ছি, তার পরিবর্তে কিন্তু আমরা সার্ভিস তাদেরকে দিই। তো সেই উদ্দেশ্যে সরকার এরকম জঘন্য নৃশংস কাজ কিন্তু করতে পারেন না। তো তার আমরা তীব্র ধিক্কার জানাই। তো দেখো, আজকে চলো আমরা শুরু করি, যে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছে কিভাবে শুরু করবে। দেখো, তোমরা প্রিলিমিনারি তো সিলেবাস জানো, যে পেপার 2 অর্থাৎ মেনের সিলেবাসটা তোমরা অনেকেই ভালো করে জানো না যে কি আসবে না আসবে। তো দেখে নাও যে পেপার 3 যেটা ইংলিশ পেপার, এটা তো অনেকের আমাদের ভীতি আছে। এখানে ড্রাফটিং অফ এ রিপোর্ট রাইটিং, অর্থাৎ একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে, যেখানে তোমাদের শুধু রিপোর্ট থাকে না, যে এসে লেখাও থাকে। এখানে তোমাদের 15 মার্কস থাকে, তোমরা জানো। তারপরে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি হিন্দি অ্যাজ ইন কেস টু বি ইংলিশ, অর্থাৎ বাংলা, হিন্দি বা উর্দু যারা যে ল্যাঙ্গুয়েজ নেবে সেখান থেকে তোমাদের ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এখানে 15 মার্কস থাকে। তারপর যে কন্ডেন্সিং অফ এ প্রোজ প্যাসেজ, অর্থাৎ একটা প্যাসেজকে ছোট করা, সামারি থাকতে পারে বা পেসিস লেখা থাকতে পারে। লাস্ট ইয়ার পর্যন্ত যেটা দেখেছি যে পেসিসই পড়েছে, সামারি আসেনি, তবু দুটোই প্র্যাকটিস করতে হবে। এখানে 10 মার্কস থাকে। আর কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কারেকশন অফ সেন্টেন্সেস, ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিম, অ্যান্টোনিম এটসেট্রা, এই সমস্ত গ্রামাটিক্যাল থাকে, এখানে 10 নম্বর থাকে। তবে আমরা ডাব্লিউপির ক্ষেত্রে দেখেছি যে সিনোনিম বা অ্যান্টোনিম এবং শুধু কমন ইডিয়াম ফ্রেজ দিয়ে সেন্টেন্স তৈরি করা এসেছিল, কিন্তু এবারের জন্য ইম্পর্টেন্ট আছে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, তারপরে কারেকশন অফ সেন্টেন্সেস, এগুলো প্র্যাকটিস করতে হবে। তো দেখো, যে ইংলিশ পেপারটা এতগুলো প্রিপারেশন তৈরি করার জন্য সবার আগে যেটা দরকার, সেটা হচ্ছে সেন্টেন্স ফরমেশন। মানে তুমি একটা কিভাবে নির্ভুল সেন্টেন্স তৈরি করবে, একটা বাক্য তুমি একদম কারেক্টলি কিভাবে সেন্টেন্স তৈরি করবে, মানে গ্রামাটিক্যাল এরর যেন না থাকে। তো এইগুলো আগে তোমাকে শিখতে হবে। এইগুলো শেখার জন্য কি কি দরকার? সবার প্রথমে যেটা দরকার, 1 নম্বর হচ্ছে, নাম্বার 1 যেটা হচ্ছে, সেটা হচ্ছে ওয়ার্ড স্টক। মানে তোমাকে প্রচুর ওয়ার্ড জানতে হবে, ওয়ার্ড স্টক জানতে হবে, না তো তুমি তৈরি করতে পারবে না। 2 নম্বর হচ্ছে, তোমাকে ইউজ অফ টেন্স জানতে হবে বা বি ভার্বের ব্যবহার, এইগুলো জানতে হবে। তারপর 3 নম্বর হচ্ছে পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যে আছে, পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে হবে। 4 নম্বর হচ্ছে ইউজ অফ পার্টিসিপল। তারপর 5 নম্বর হচ্ছে ফরমেশন অফ সেন্টেন্স, বা বিভিন্ন সিম্পল থেকে কম্পাউন্ড বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, এই যে সেন্টেন্স আছে কিভাবে একটাকে দুটো বা ছোট থেকে বড় করবে বা একসঙ্গে জুড়ে দেবে। এই মোটামুটি এই জিনিসগুলো শিখে নিতে পারলে তবে তুমি সেন্টেন্স তৈরি করতে পারবে, এবং সেন্টেন্স তৈরি করতে পারলে অটোমেটিক তোমার পেসিস রাইটিং বা এসে রাইটিং বা ট্রান্সলেশন যেগুলো আছে সেগুলো হয়ে যাবে। তো তার আগে, সবার আগে তোমাকে এটা জানতে হচ্ছে যে তুমি কিভাবে ইংলিশ একটা সেন্টেন্স তৈরি করবে। তো সেন্টেন্স তৈরি করার প্রসেসটা তোমাকে জানতে হবে। তো সেটারই ক্লাস পার্ট 1 আজকে আমরা শুরু করছি, এবং প্রতি মঙ্গলবার মোটামুটি 11টা 12টার দিকে, 11টার মধ্যে তোমরা এই ইংলিশের উপরে তোমরা ক্লাস পেয়ে যাবে। তো জানো যে টেন্স 3 প্রকারের, প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার, প্রত্যেকটা 4টে ভাগ আছে, ওইগুলো বলছি না।
তো আমরা একদম ডাইরেক্ট প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে শুরু করছি। প্রেজেন্ট ইনডিফিনাইটটা ভীষণ ইম্পর্টেন্ট এই কারণের জন্য, কারণ বেশিরভাগ দেখবে সব ট্রান্সলেশন প্রেজেন্ট ইনডিফিনাইট বা পাস্ট ইনডিফিনাইট দিয়ে হয়। তো এখানে একটা জিনিস যেটা মনে রাখতে হবে যে দেখো যে পার্সন কয় প্রকার। ফার্স্ট পার্সন হচ্ছে আমি আমরা, সেকেন্ড পার্সন হচ্ছে তুমি তোমরা, আর থার্ড পার্সন হচ্ছে সে তাহারা বা তারপরে বাদ বাকি যেগুলো আছে সেইগুলো। তো নর্মাল সাধারণ ঘটনা, প্রতিদিনের নিত্যবিত্ত বা সাধারণ ঘটনা যেগুলো হয় সেইগুলোকে প্রেজেন্ট ইনডিফিনাইট বলা হয়। তো সিম্পল আমি দুটো সেন্টেন্স নিলাম দু রকমের। দেখো যে একটা লিখছি যে আমি চা পান করি, তো অবভিয়াসলি এটা কি হবে যে আই ড্রিঙ্ক টি। আর একটা আমি নিচ্ছি যে একটা নাম দিয়ে দিচ্ছি, যে বললাম যে রাহুল। এবার যখন নাম হয়ে গেল তখন সে থার্ড পার্সন হয়ে গেল, আর সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে এটা ভার্বের শেষে ইয়েস বাই ইয়েস হবে। তার মানে কি হচ্ছে যে রাহুল ড্রিঙ্কস টি। এবার দেখো এই জিনিসটাকে আমি যদি নেগেটিভ করতে যাই যে আমি চা পান করি না, এরকম যদি বলি তাহলে কি করবো আমরা নেগেটিভ করতে গেলে? যখন প্রেজেন্ট ইনডিফিনাইটে যেহেতু কোনো অক্সিলারি ভাব থাকে না, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ডু লাগাতে হবে, যে আই ডু নট ড্রিঙ্ক টি। আর একটা জিনিস, ডেসক্রিপটিভ ইংলিশের ক্ষেত্রে কখনো শর্টকাটে লিখবে না যে ডোন্ট বা ওইরকম ভাবে লিখবে, আই ডু নট ড্রিঙ্ক টি। এটা কি আমি যদি ইন্টারোগেটিভ করি যে আমি কি চা পান করি, তাহলে জাস্ট তোমাকে কি করতে হবে, ডুটাকে আগে লাগিয়ে দিতে হবে, মানে ডু আই ড্রিঙ্ক টি, শেষে জিজ্ঞাসা চিহ্ন। এবার দেখো যেটা নেগেটিভ ছিল, নেগেটিভটার যদি ইন্টারোগেটিভ করি যে আমি কি চা পান করি না, এরকম যদি বলি তাহলে কি হবে, যে ডু আই নট ড্রিঙ্ক টি। অর্থাৎ প্রথমে ডুটা লাগাতে হবে, তারপরে তোমাকে সাবজেক্টটা দিতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে কি আছে, আই আছে, অর্থাৎ প্রোনাউন আছে। তো ডু আই নট ড্রিঙ্ক টি এটা হলো। কিন্তু এই জিনিসটার ক্ষেত্রে, এই কেসটার ক্ষেত্রে, রাহুল কেসটার ক্ষেত্রে দেখো একটা জিনিস ভালো করে এখানে পরিলক্ষিত করবে, যে রাহুল ড্রিঙ্কস টি, এটাকে যখন আমি নেগেটিভ করবো যে রাহুল চা পান করে না, তখন কি হবে যে রাহুল ডাজ নট, যেহেতু এখানে ভার্বের শেষে এস আছে সেই জন্য আমাদেরকে এখানে ডাজ লিখতে হবে, রাহুল ডাজ নট ড্রিঙ্ক টি। এবার এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে, ডাজটা আগে চলে আসবে, যে ডাজ। এবারে দেখো যে যদি তোমার প্রোনাউন থাকে তাহলে সেই ক্ষেত্রে ডু বা ডাজ যেটা হলো তারপরে তোমাকে সেটা দিতে হবে, তারপরে নটটা দিতে হবে। কিন্তু যদি এখানে নাউন থাকে, নাউন যদি থাকে তাহলে নাউন হলে আগেই কিন্তু নেগেটিভ নটটা কিন্তু যোগ করে দিতে হবে। মানে হচ্ছে ডাজ নট রাহুল, ডাজ নট রাহুল ড্রিঙ্ক টি। তো আগে আমি নেগেটিভটা করে দিলাম। যাই হোক, এই রাহুল কি চা পান করে, এটা এটা বললে কি হতো, যে ডাজ রাহুল ড্রিঙ্ক টি। তারপরে মানে নেগেটিভ, ইন্টারোগেটিভের নেগেটিভ যেটা করবে তখন তাহলে কি হবে, যে ডাজ নট রাহুল ড্রিঙ্ক টি। এই যে নটটা এখানে ভালো করে দেখো, যে এই জায়গাটা এখানে যে নটটা ছিল এটা কিন্তু পরে সাবজেক্টের পরে হয়েছে, আর এখানে যেহেতু এটা নাউন আছে সেই জন্য কিন্তু নটটা কিন্তু আগে হয়েছে। তো এটা মনে রাখবে যে নাউনের আগে নট আর প্রোনাউনের পরে নট হয়, এই জিনিসটা ভালো করে মনে রাখবে। দেখো যে নেক্সট দুটো সেন্টেন্স, এই আমরা এবার আলোচনা করছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ যে বর্তমানকালে চলমান ঘটনা, মানে বর্তমানকালে যে ঘটনা চলছে থেকে ট্রান্সলেশন করার জন্য ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা জানা খুব জরুরি, যে কোনটা কোন টেন্সে ইউজ করতে হবে আমাদেরকে। বর্তমানে কোনো ঘটনা চলছে এমন বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। এই ক্ষেত্রে দেখো গঠনটা কি হয়, যে সাবজেক্ট, তারপর হচ্ছে আমি যার, অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট। তো এখানে দুটো দেখো যে সেন্টেন্স নামা হয়েছে, একটা হচ্ছে আই অ্যাম গোয়িং টু ইউনিভার্সিটি, আর এখানে লেখা আছে যে লিনা ইজ গোয়িং টু ইউনিভার্সিটি। দুটো সেন্টেন্স আমরা নিয়েছি, দুটোকে আমরা দেখো চেঞ্জ করব। তাহলে এটাকে যদি আমি দেখো যে নেগেটিভ করি, যে আমি ইউনিভার্সিটি যাচ্ছি না, তাহলে কি করব, যে আই অ্যাম নট গোয়িং, যেহেতু এখানে আছে আমাদের অক্সিলারি ভার্ব আছে,
তো সেই জন্য কি করতে হবে, যে অক্সিলারি ভার্ব আর যে ভার্বের সঙ্গে আইএনজি আছে, ভার্বের মাঝে কিন্তু আমাদেরকে অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের মাঝে আমাদের নটটা বসাতে হবে। মানে আই অ্যাম নট গোয়িং টু ইউনিভার্সিটি। এবার এটা যদি আমি ইন্টারোগেটিভে করি যে আমি কি ইউনিভার্সিটি যাচ্ছি, তাহলে কি হবে, জাস্ট অ্যামটাকে আগে দিয়ে দাও, কারণ ওখানে প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ছিল না বলে আমরা ডু ইউজ করেছিলাম, এখানে তো আছে অ্যাম, তো সেই জন্য অ্যামকে আগে লাগিয়ে দাও, যে অ্যাম আই গোয়িং টু ইউনিভার্সিটি, শেষে জিজ্ঞাসা চিহ্ন। এটা যেটা আছে নেগেটিভ, যেটা হলো নেগেটিভের যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে, যে অ্যাম আই নট গোয়িং টু ইউনিভার্সিটি, মানে আমি কি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি না। কিন্তু দেখো দ্বিতীয় কেসটার ক্ষেত্রে যদি আমরা করি, যেটা আছে যে লিনা, আমরা দেখো দ্বিতীয় কেসটা করছি, যে লিনা ইজ গোয়িং টু ইউনিভার্সিটি যেটা আছে, ওটাকে যদি করি যে নেগেটিভ যদি করি তাহলে কি হবে, যে লিনা ইজ নট গোয়িং টু ইউনিভার্সিটি, ওটা একই হলো, সেকেন্ডটা একই হবে। এটা যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে, যে ইজ লিনা গোয়িং টু ইউনিভার্সিটি, জিজ্ঞাসা চিহ্ন। কিন্তু নেগেটিভটার ক্ষেত্রে, নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি চেঞ্জ হবে সেটা দেখো, যে এখানে যেহেতু এটা নাউন ফর্মে আছে, তো সেই জন্য যদি করি যে লিনা কি স্কুলে যাচ্ছে, তাহলে এটা যদি করি এটা হলো, কিন্তু এটা যদি নেগেটিভ করি তাহলে কি হবে, যে ইজ নট, মানে প্রথমেই কিন্তু নটটা বসে যাবে, ইজ নট লিনা গোয়িং টু ইউনিভার্সিটি। তাহলে এর মধ্যে আর এর মধ্যে পার্থক্যটা দেখো, যখন প্রোনাউন থাকবে তখন প্রোনাউন হলে কি হবে, যে প্রোনাউনের পরে নট বসবে, আর যদি নাউন থাকে তাহলে নাউনের আগে নট বসবে। তবে আমরা কখনো কখনো এটা শর্ট ইংলিশের ক্ষেত্রে বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে একসঙ্গে ছোট করে ইজেন্ট লিখে নিতে পারি, ইজেন্ট বা এম নট, তারপরে হ্যাভেন্ট, ওয়াজেন্ট, এরকম ফার্স্টেই আমরা লিখে দিতে পারি। সেই ক্ষেত্রে নাউন বা প্রোনাউন বিচার বিবেচনা করা হয় না, এটা ফার্স্টেই আমরা শর্টে লিখে দিতে পারি, তবে সেটা রিটেনে মানে লিখিত ইংলিশে এই জিনিসটা চলে না। তারপর নেক্সট দেখো যে প্রেজেন্ট পারফেক্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে আমাদের সিম্পল পাস্ট গুলিয়ে যায়। এই যে প্রেজেন্ট পারফেক্টটা এরকমই, যে ঘটনাটা জাস্ট সবে মাত্র শেষ হয়েছে, মানে কোনো ঘটনা সবে মাত্র শেষ হয়েছে এরকম যদি বোঝায় তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি। তো স্ট্রাকচারটা কি দেখে নাও, যে সাবজেক্ট, তারপরে হয় হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের ভি3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট। চলো একটা সেন্টেন্স নিই, যে তুমি সিনেমা দেখেছো, মানে জাস্ট সবেমাত্র দেখেছো, মানে ইউ হ্যাভ সিন দ্য মুভি। আগে আমরা প্রথমে এটাকে ইন্টারোগেটিভ করে নিই, যে তুমি কি সিনেমাটা দেখেছো, সেটা যদি করি তাহলে কি হবে, যে হ্যাভ ইউ, জাস্ট অক্সিলারি ভার্বটাকে আগে দিয়ে দাও, যে হ্যাভ ইউ সিন দ্য মুভি। তারপরে তুমি সিনেমা দেখোনি, এটাকে যদি নেগেটিভ করি তাহলে কি হবে, ইউ হ্যাভ নট সিন দ্য মুভি। তারপরে যদি বলি যে তুমি কি সিনেমা দেখোনি, মানে এটাকে আবার নেগেটিভকে ইন্টারোগেটিভ করছি, তাহলে কি হবে, হ্যাভ ইউ নট সিন দ্য মুভি। দেখো এই জিনিসটা আমি আর রিপিট করছি না অন্য ইয়ে দিয়ে, মানে এটাই, যে এখানে প্রোনাউন আছে বলে পরে হলো, আর যদি নাউন যদি কোনো কেস থাকতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নটটা কিন্তু আগে বসাতো। এবার চলো যে ইম্পর্টেন্ট প্রেজেন্ট ফরম্যাটে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মনে হচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরে চলছে, একটা টাইম ডিউরেশন যখন বোঝায়, যে নির্দিষ্ট সময় ধরে কোনো ঘটনা চলছে, কখন শেষ হবে জানা নেই, এইরকম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করি। অর্থাৎ এরকম বলতে পারি যে ছেলেগুলো 3 ঘন্টা ধরে খেলা করছে, বা সকাল থেকে বৃষ্টি পড়ছে, এরকম ধরনের সেন্টেন্স যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হিসেবে লিখি। মানে ধরো যদি বলি যে সে 10 মিনিট ধরে আইসক্রিম খাচ্ছে, তাহলে কি লিখবো, যে হি হ্যাজ বিন ইটিং আইসক্রিম ফর 10
মিনিটস। এখানে একটা জিনিস দেখো, যে বিষয়টা হচ্ছে যদি তোমাকে একদম টাইম ডিউরেশনটা দিয়ে দেয়, মানে নির্দিষ্ট টাইম ডিউরেশন যদি দিয়ে যায় যে কটা, হয়তো 10 মিনিট বা 2 ঘন্টা 3 ঘন্টা বা 3 দিন 4 দিন 1 বছর 2 বছর 3 বছর, এরকম যদি একদম স্পেসিফিক বলে দেয় তাহলে সেই ক্ষেত্রে প্রিপোজিশন হিসাবে ফর বসবে। আদারওয়াইজ যদি কোনো একটা টাইম পিরিয়ড থাকে, মানে হয়তো বলো সকাল থেকে বা বিকেল থেকে এরকম যদি বলে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সিন্স বসে। মানে আগে উদাহরণটা লিখে নিই, তারপরে এগুলো বলছি। হয়তো বলছে যে সকাল থেকে বৃষ্টি পড়ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, যে ইট হ্যাজ বিন রেনিং। সকাল থেকে মানে কটা থেকে তো বলেনি, তো সেই জন্য এখানে বসবে সিন্স, মানে সিন্স দ্য মর্নিং। এটা অনেকের গুলিয়ে যায় যে কোথায় সিন্স বসবে আর কোথায় ফর বসবে, তো এটা দেখে নাও ব্যাপারটা। তো দেখো যে এটাকে যদি আমি করি যে সে আইসক্রিম খাচ্ছে না, তাহলে কি করব, জাস্ট এটা করে দাও যে হি হ্যাজ নট বিন। এখানে যে এই যে হ্যাজ আছে আর যে বিন আছে তার মাঝে আমাদেরকে নটটা বসিয়ে দিতে হবে, মানে সে আইসক্রিম খাচ্ছে না, তাহলে হি হ্যাজ নট বিন ইটিং আইসক্রিম। এটাকে যদি ইন্টারোগেটিভ করি যে সে কি আইসক্রিম খাচ্ছে 10 মিনিট ধরে, তাহলে কি বলবো, হ্যাজ হি বিন ইটিং আইসক্রিম, মানে বা তারপর বাকি যেটুকু আছে সেটুকু করবে। আর নেগেটিভটার যদি ইন্টারোগেটিভ তাহলে করি, তাহলে কি হবে, হ্যাজ হি নট বিন ইটিং আইসক্রিম। তেমনি একইভাবে এইগুলোকে সেম একই রকম করে নেবে। জাস্ট ফর আর সিন্স এর যে পার্থক্যটা সেটা একবার বলে দিচ্ছি, যে টাইম ডিউরেশন যদি পার্টিকুলার বলা থাকে তাহলে সেই ক্ষেত্রে ফর, আর আদারওয়াইজ যদি একটা টাইম পিরিয়ড থাকে, হয়তো সকাল থেকে বিকেল থেকে সন্ধ্যা থেকে এরকম যদি বলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সিন্স ইউজ করব। দেখো এইভাবে আমাদের প্রেজেন্ট ফরম্যাটটা, মানে প্রেজেন্টের সমস্ত ভাগগুলো হলো। তো আমরা নেক্সট ক্লাসে পাস্ট বা ফিউচার এগুলো নিয়ে আলোচনা করব, তারপরে কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার করবে, ট্রান্সলেশন, এই সমস্ত জিনিসগুলো আমরা প্র্যাকটিস করতে থাকবো। তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দাও, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমরা দেখতে পারবে। আর এটা তোমরা ধরে রাখো যে প্রতি মঙ্গলবারের দিন, প্রতি মঙ্গলবার, আজকে হয়তো একটু দেরি হলো, প্রতি মঙ্গলবার সকাল 10টার দিকে বা 11টার দিকে, 10টা থেকে 11টার মধ্যে তোমরা এই ডেসক্রিপটিভ ইংলিশ পেপারে, মানে ফান্ডামেন্টাল যে সমস্ত জিনিস তার উপরে তোমরা প্রতিদিন ক্লাস পেয়ে যাবে, এইটুকু তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি। আর প্রথমে যারা উইক আছো তোমরা এইভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করো, যেটা ভিডিও দিলাম সেটা দেখে দেখে প্র্যাকটিস করো। এই প্রেজেন্ট ফরম্যাটটা শিখে নিলে পরের পাস্টে অসুবিধা হবে না।